ঠিক আছে, আমি এটা রেকর্ড করে রাখতেছি, সো যারা ক্লাসে এখন প্রেজেন্ট নাই তারা আপনারা দেখে নিবেন। কোনো প্রবলেম থাকলে পরে আমার সাথে যোগাযোগ করবেন। আর আমি জানি না পরীক্ষার ডেট কি আপনাদের দিয়েছে। না স্যার, আমাদের কোনো না স্যার, ডেট সঠিক দেয় না স্যার। ডেটটা ডেট তো দেয় নাই। আপনার দেওয়ার কথা। আচ্ছা, না আমাদের আর ইচ্ছা 20 মতো নিব। তারিখের পরে নেবে, 20 তারিখের পরে। 20 তারিখের পরে? এটা তো ইভিনিং স্টুডেন্ট, ডে স্টুডেন্ট সেম। জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, হলে আমরা 20 তারিখের পরেই নিব। যেহেতু ডে এবং ইভিনিং দুই স্টুডেন্টই আছেন, তো আমরা, আমার মনে হয় না 20 তারিখেও হতে পারে পরীক্ষা, তো আপনার মেন্টাল প্রিপারেশন রাখেন 20 তারিখে। ঠিক আছে, তাহলে বুধ বৃহস্পতিবারে পড়তে পারবেন, দেন পরীক্ষা দিতে পারবেন। তো যাই হোক, তো আমি এটা বলতেছি এখানে আমাদের কোশ্চেন, আমি, হ্যাঁ, ডে ইভিনিং দুজনের মোটামুটি কাছাকাছি, হুবহু কিন্তু এই কোশ্চেন আসবে না, আগেই বলে রাখি যাদেরকে আমি দিয়েছি। তো যেহেতু ডে স্টুডেন্টদের হচ্ছে যে কোশ্চেন মার্কস হলো 150, তো ওদের অ্যান্সার করতে হবে, যেটা আপনারা জানেন যে 4টা থেকে 3টে অ্যান্সার করতে হয়। সিমিলারলি বি পার্টে 4টা থেকে 3টে অ্যান্সার করতে হয়। আর যিনি ইভিনিং এর স্টুডেন্ট আছেন তার হলো 3টা থেকে 2টে অ্যান্সার করতে হয়, তাদের মার্কস হলো 50। ঠিক আছে, বাট এখানে আমি কোশ্চেন বেশি দিয়ে আর কি মিলাই রাখছি। সো আমরা এখন ডে এবং ইভিনিং দুইটার জন্যই 3টা করে কোশ্চেন করব। সো দুই পার্ট থেকে, তাহলে ডে স্টুডেন্টদের 6টা অ্যান্সার করলেই হবে, আর ইভিনিং স্টুডেন্ট এই 3টা থেকে 2টা করে 4টে অ্যান্সার করলেই হবে। আর যেসব থিওরি সেগুলার কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, তো আপনারা সুন্দর মতো পড়ে ফেলবেন। ঠিক আছে, এখানে আপনাদের টোটাল 8টা থিওরি আছে, সো 8টা থিওরির সাথে এখানে 8টা থিওরি দেওয়া আছে, 1 2 3 4 5 6 7, আচ্ছা 8, হ্যাঁ। তো প্রতিটা কোশ্চেনের সাথে কিন্তু 2 মার্কস করে থিওরি দেওয়া আছে, হ্যাঁ, দেখি, হ্যাঁ, তাদের 150 মার্কস, স্যার তাদের পাস থিওরি মার্কস। কয়টা আসবে স্যার? প্রতিটা কোশ্চেনের সাথে একটা করে থিওরি আছে, দেখবেন এই পার্ট সে নাম্বারে সব জায়গায় থিওরি আছে। সো 8টা থিওরি আছে, সো এখান থেকে আপনাকে 6টা থিওরি অ্যান্সার করতে হবে যদি আপনি ফুল অ্যান্সার করতে চান। আর ইভিনিং স্টুডেন্ট যার, তার হলো চারটা চারটা অ্যান্সার করতে হবে, দুইটা দুইটা করে। ওকে, বুঝতে পেরেছেন থিওরি? তো থিওরি গুলা হুবহু কিন্তু আসবে না, বাট আপনার সিরিয়ালি দেওয়া আছে, কোশ্চেন হয়তো ঘোরায় একটু আসবে, চেঞ্জ হয়ে আসবে, বাট আপনার যদি ওগুলা পড়েন ওগুলোর ভিতর থেকে আসবে। ঠিক আছে, তো বেসিক্যালি যেহেতু আমি আপনাদের প্রথম সাপোজ এ পার্ট থেকে প্রথম 3টা পড়াবো, তো আপনার থিওরি প্রথম 3টা পড়লেই হয়ে যাবে। ঠিক আছে, সিমিলারলি বি পার্ট থেকে আমাদের পরের 3টা পড়লেই হয়ে যাবে। ঠিক আছে, থিওরি ক্লিয়ার? জি স্যার। সো এখন আমরা যেটা হচ্ছে যে অঙ্ক আমরা করব, কিন্তু হুবহু কিন্তু পরীক্ষায় আসবে না, এই ধরনের নিয়মেই অঙ্ক পরীক্ষা আসবে। ঠিক আছে, তো আমরা এই জন্য ফার্স্ট পার্ট থেকে 1 2 3 এই 3টা করব, যেগুলো সহজ সেগুলো আমি করাইতেছি আপনাদের। আর সেকেন্ড পার্ট থেকেও আমরা 3টা করব, যেহেতু আপনাদের টোটাল 3টা 3টা করে 6টা অ্যান্সার করতে হবে। আর ইভিনিং স্টুডেন্টদের 3টা পড়াইলে ওদের কিন্তু 2টা করে অ্যান্সার করতে হবে, যেহেতু ওরা দুজনই ফেল স্টুডেন্টস, ওদের তো সর্বোচ্চ ওনারা বি গ্রেড পাইতে পারবে। যাই হোক, তো এখন যেটা হচ্ছে যে আমরা অঙ্ক করতেছি, আমাদের অঙ্ক কিন্তু হুবহু আসবে না, আবার বলতেছি এই ধরনেরই অঙ্ক আসবে, নিয়ম সেম থাকবে, হয়তো সংখ্যা চেঞ্জ হবে বা কথাবার্তা চেঞ্জ হবে, বাট রুলস সেম থাকবে। তো দেখেন, আমরা প্রথম যে অঙ্ক আমাদের পার্ট এর, ঠিক আছে, আমরা একটা কপি করে একটা সাদা পাতায় নিয়ে যাই। সেখানে বলতেছে যে স্টাডি বাই দ্য ন্যাশনাল পার্ক সার্ভিস রিভিল দ্যাট 50% অফ দ্য ভ্যাকেশনার্স গোয়িং টু দ্য রকি মাউন্টেন রিজিয়ন visit Yellowstone Park, and 50% visit Tetons, and 35% visit both. So what is the probability a vacationer will visit at least one of these attractions? So এখানে যেটা হচ্ছে যে এখানে দুইটা গ্রুপ আছে যারা ভিজিট করে, এক গ্রুপ যায় ইয়েলোস্টোন পার্ক আর এক গ্রুপ যায় টেটনসে। এবং কিছু মানুষ আছে দুই জায়গায় যায়, হ্যাঁ, আমরা সহজ যায় না, আমরা যদি ট্যুরে যাই দেখবেন যে পাশাপাশি দুটো জায়গা থাকলে সবাই সব জায়গায় নাও যাইতে পারে। তো দুই ভাগে অনেক সময় যায়, আবার কিছু কিছু মানুষ দুই জায়গায় যায় যাদের অনেক এনার্জি থাকে। তো যাই হোক, তো এই কারণে ওনারা বলছে, তো এই অঙ্কটা খুবই সহজ, অত কঠিন কিছু না।
তো আমরা প্রথমে একটা বেসিক ফর্মুলা দিব। তো আমাদের ফর্মুলা হচ্ছে এরকম, probability of A union B, okay, this is the basic formula, and এটা সমান সমান হচ্ছে probability of A plus probability of B then minus probability of A intersection B, okay. সো আপনারা কিন্তু নোটেশন গুলো মনে রাখবেন ঠিক মতো, নোটেশন কিন্তু উল্টা পাল্টা হয়ে গেলে কিন্তু মানে মিনিং চেঞ্জ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা শিখেছেন আগেই, ইন্টারমিডিয়েটে শিখে ফেলেছেন। probability of A union B or A or B then equal to probability of A plus probability of B minus probability of A and B, okay, so this is the formula. সো এখন আমাদের এখানে কি দেওয়া আছে সেটা আমরা লিখবো। তো হিয়ার অঙ্ক আমরা করতেছি, আপনার চাইলে ফর্মুলাটা আগে লিখতে রাখতে পারেন, ঠিক আছে। তো প্রথমে আছে ইয়েলোস্টোন পার্ক, কত পার্সেন্ট যাচ্ছে ভিজিট করতে? 40%, ঠিক আছে। সো প্রবাবিলিটি অফ এ, আপনারা যে কোনোটাকে আগে এ লিখতে পারেন, কোনো সমস্যা নাই, আমরা খুবই সিম্পল ভাবে করাইতেছি। সো প্রবাবিলিটি অফ ইকুয়াল টু 40%, ওকে। তো যেহেতু পার্সেন্ট সেটাকে আমরা প্রবাবিলিটি মানে দশমিকে নিয়ে আসবো। সো দিস ইজ ইকুয়াল টু 0.40%, যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা এটা পাবো, ঠিক আছে। অ্যান্ড সিমিলারলি দেন আদার পার্সন যা কত পার্সেন্ট, সরি ভুল হয়ে গেছে রে, এটা 40% না, ইয়েলোস্টোন পার্কে যাই 50%, ওকে। 50% ফার্স্ট, সো এটা হবে এটা, প্রথমটা হবে 50%, ওকে। সো 50% is equal to 50, দেন পরের গুলো যা আছে টেটন, দিস ইজ 40%, and probability of B, this is equal to 40%, so this is equal to 0.40. দেন এখন হচ্ছে দুই জায়গায় কতজন যাচ্ছে, বোথ মিনস এই টার্মটাকে বলা হয় বোথ এ অ্যান্ড বি, হ্যাঁ, এ এবং বি সেম, দুই জায়গাতে যায় কত পার্সেন্ট, 35%। সো দিস ইজ প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি, সো 35%। সো এটাকে আমরা দশমিক বানালে 0.35, ওকে। সো দিস ইজ দ্য গিভেন ভ্যালুস ফ্রম দিস ম্যাথ। এখন আমরা যদি ফর্মুলায় মান বসাই, সো ফর্মুলাটা আমরা এদিকে আবার লিখতেছি, আপনারা নিচে লিখবেন। সো হ্যাঁ, এটা বলছে অ্যাটলিস্ট ওয়ান অ্যাট্রাকশন, অ্যাটলিস্ট মানে যে কোনো এক জায়গায় যাবে, এ অথবা বিতে যাবে, যারাই থাকুক না কেন, অঙ্ক আপনাদের এই ধরনের অঙ্কই থাকবে, নিয়ম যাই থাকুক না কেন আপনারা এই নিয়মে করবেন। সো দিস ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি, দিস ইজ দ্য, হ্যাঁ এখানে কিন্তু ইউনিয়ন আর এখানে কিন্তু ইন্টারসেকশন, ঠিক আছে, এটা হলো কাপ আর ইন্টারসেকশন মানে কিন্তু ক্যাপ, সো এটা মনে রাখতে হবে। সো দিস ইজ দ্য ফর্মুলা আমরা বসাবো, probability of A then probability of B then minus probability of A and B. So this is equal to 0.50, 0.40 minus 0.35, okay. So যদি আমরা যোগ বিয়োগ করে, তো this is equal to 0.55, so this is the answer. So এখন দেখেন বোঝা গেছে কিনা। জি স্যার, বুঝছি। স্যার এখানে 55% লিখে দেবো নাকি স্যার? হ্যাঁ, যদি লিখতে চান লিখতে পারেন, দেন নেক্সট লাইনে আপনাকে লিখতে হবে 50, যদি চান আর কি না লিখলেও কোনো সমস্যা নেই, দিস ইজ 55%, ওকে, যদি আপনি পার্সেন্টে জানতে চান। ঠিক আছে তাহলে খুবই সিম্পল, এই নাম্বার বোঝা গেছে সবার, স্যার। তাহলে কিন্তু আমরা এটা
শেষ করে দিলাম। সো এই ধরনের অঙ্ক থাকবে, সো 1 নাম্বার আপনারা অবশ্যই অ্যান্সার করবেন, আর অবশ্যই 1 নাম্বার তো করতেই হবে। এটা আমরা এখন দিয়ে গেলাম। দেন আমরা চলে যাচ্ছি বি নাম্বার। ওকে, সো বি নাম্বারের ফর্মুলা একটু ডিফারেন্ট। বি নাম্বারের ফর্মুলা হচ্ছে, যদি এখানে ম্যান উইম্যানের অঙ্ক দেওয়া আছে, আমি ম্যান উইম্যানই লিখতেছি। ফর্মুলাটা একটু সাইজ বড়, বাইরে দূর থেকে লিখতে হবে। 4 মেম্বার্স, আচ্ছা। মেন, সো M1, M2, M3 and M4। ফর্মুলা এরকম। যাই হোক, তা আমরা অঙ্কটা পড়ি। যে বলছে the board of directors of Tarbell Industries consist of 8 men and 4 women। সো 8 জন পুরুষ এবং 4 জন মহিলা নিয়ে ইন্ডাস্ট্রি বোর্ড অফ ডিরেক্টর গঠিত। সে four member search committee is to be chosen at random to conduct a nationwide search for a new president. So what is the probability all 4 members of the search committee will be men? তো এখানে যেটা বলতেছে যে 4 জন মহিলা এবং 8 জনের একটা বোর্ড ইন্ডাস্ট্রি আছে, কি বলে, ডিরেক্টর অফ বোর্ড আছে। তো সেখান থেকে এখন একজন প্রেসিডেন্ট চুজ করা হবে। ওকে, যেখানে 4 জন মেম্বার থাকবে। তো 4 জন মেম্বারের মধ্যে 4 জনই পুরুষ হবে, তার প্রবাবিলিটি কত? সেক্ষেত্রে কিন্তু আমরা মহিলাও দিতে পারি অঙ্কের মধ্যে, যখন মেনের জায়গা তখন আমরা ডাব্লু লিখবেন। হ্যাঁ, এখানে যেহেতু এম দেওয়া আছে ফর মেন। তো এখানে অঙ্ক যেটা হচ্ছে এরকম, আমি সরাসরি অঙ্কই করাইতেছি। সেটা আমাকে ফর্মুলা হচ্ছে এরকম, যে প্রবাবিলিটি অফ, প্রথমটা হবে মেন, দেন প্রবাবিলিটি অফ M2 given M1, then probability of M3 given M1 and M2, and এগুলো কিন্তু সব কিন্তু গুণ। হ্যাঁ, দশমিক মানে হচ্ছে পাশাপাশি গুণ আকারে আছে, পাশাপাশি লেখা মানে গুণ। দেন হচ্ছে M4 given M1, M2 and M3। সো এটা হলো ফর্মুলা। সো এখন আমরা লিখবো যে কি কি আমাদের দেয়া আছে। সো হিয়ার মেন ইকুয়াল টু কতজন? মেন হলো 8 জন। হ্যাঁ, 8। উইমেন কতজন? উইমেন হলো 4। আর টোটাল কতজন? সো 8 + 4 হলো 12 জন। ঠিক আছে, সো দিস ইজ গিভেন। সেখানে এটা হচ্ছে আমাদের ফর্মুলা, প্রবাবিলিটি অফ M1 ইন্টারসেকশন M2 ইন্টারসেকশন M3 ইন্টারসেকশন M4। যেহেতু 4 জন মহিলা, সরি পুরুষ, সো দিস ইজ ম্যান M। আপনার যদি মহিলা হয় তখন আপনার লিখবেন W1 W2। ওকে, and equal to হচ্ছে probability of M1 into then probability of M2 given M1 into then probability of M3 given M1 into M1 intersection M2 then into probability of M4 given M1 intersection M2 given intersection M3। ওকে, সো অতএব এখানে দেখতে হবে আমাদের, এখানে আমি পরের লাইনে আমি এটা লিখতেছি, সরাসরি অ্যান্সারে চলে যাচ্ছি। সো প্রথম পার্সন মেইল হবে, তার প্রবাবিলিটি কত? আমরা জানি প্রবাবিলিটি ডেফিনেশন হচ্ছে নাম্বার অফ ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল পসিবল আউটকাম। সো আমাদের আসলে খুব সহজ বাংলায়, যতজন মেন আছে আর ডিভাইডেড বাই টোটাল কতজন মেইন, মেল ফিমেল মিলে 2 জন কত হয়, সেটা হচ্ছে ডেফিনেশন। সো প্রথম একজন আমরা নিব মেন থেকে, তাহলে 8 জন মেন আছে আর টোটাল আছে আমাদের 12 জন। সো এই জন্য প্রথমটার প্রবাবিলিটি হচ্ছে 8/12। ওকে, একজন ম্যান নিয়ে ফেললাম, তাহলে একজন ম্যান নিয়ে ফেললাম, তার মানে সে বাদ। তাহলে আর থাকে কয়জন ম্যান? 7 জন। আর থাকে 7 জন। ঠিক আছে, ইনটু, তাহলে উপরে হবে 7,
এটা হলো সেকেন্ড ম্যান হবে কমিটি মেম্বার। আর যেহেতু ম্যান একজন কমে গেছে, মানুষ থেকে মানে পুরুষ থেকে একজন কমে গেছে, টোটাল থেকে একজন কমে গেছে, দ্যাটস ওয়াই নিচে হবে 11। এভাবে আমাদের একজন করে কমতে থাকবে। দেন হচ্ছে 6/10, দেন হচ্ছে 5 by 9 5/9। ঠিক আছে, তাহলে প্রথম জন মেন হওয়ার চান্স হচ্ছে 8/12, সেকেন্ড পার্সন মানে মেন হওয়ার চান্স হচ্ছে 7/11, থার্ড পার্সন দেন 6/10, and the fourth person is 5/9। সেটা যদি আমরা যোগ বিয়োগ করি, তো এটা ভাগ করলে চলে আসে 0.1414। ঠিক আছে, প্রবাবিলিটি আপনার 0.3 ঘর পর্যন্ত নেবেন, অনেক সময় 3 আসতে পারে। সো দিস ইজ দ্য অ্যান্সার। সো দেখেন বুঝা গেছে। হ্যাঁ স্যার বুঝা যাচ্ছে। সেখানে আমরা পুরুষের জায়গায় মহিলাও দিতে পারি, তখন আপনার কিন্তু মহিলার সংখ্যা কাউন্ট করতে হবে। সাপোজ যদি আমরা মহিলার কথা বলি, তাহলে আমাদের প্রথম মহিলা আসার চান্স হচ্ছে 4/12, দেন 3/11, দেন 2/10, অ্যান্ড 1/9। ঠিক আছে, তো বাট এখানে দেখা গেলো যে আমরা পুরুষের সংখ্যা বাড়াই দিতে পারি, মহিলার সংখ্যা কমাই দিতে পারি। ঠিক আছে, তো এইভাবে সংখ্যা চেঞ্জ থাকবে। ঠিক আছে, জি তাহলে স্যার। বোঝা গেছে। জি স্যার। ওকে, তাহলে এটা আমরা ক্লিয়ার করে ফেললাম। দেন আমরা যাচ্ছি পরের অঙ্ক। সেখানে আমাদের বলছে আমাদের ভেরিয়েন্স মিন, ভেরিয়েন্স ডিভিশন বের করতে হবে। ঠিক আছে, তো আমাদের এখানে ফর্মুলা হচ্ছে এরকম, আমরা ফর্মুলা আগে লিখে রাখি। সো মিন এর ফর্মুলা হচ্ছে, মিন কি আমরা মিউ দ্বারা লিখবো, মিউ সমান সমান সামেশন এক্স পি অফ এক্স। ওকে, দেন ভেরিয়েন্স সিগমা স্কয়ার ইজ ইকুয়াল টু সামেশন এক্স স্কয়ার পি অফ এক্স মাইনাস মিউ স্কয়ার, and then স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটাকে আমরা সিগমা দ্বারা লিখবো, সো রুট ওভার ভেরিয়েন্স। ওকে, রুট ওভার দিস যেটা পাবো সেটাকে আমরা রুট করলেই পেয়ে যাবো। তো উপরে কথাবার্তা যাই থাকুক, আমাদের ডাটা দেওয়া আছে, এক্স দেওয়া আছে, নাম্বার অফ কার সোল্ড এক্স, অ্যান্ড পি অফ এক্স দেওয়া আছে। এখান থেকে আমাদের মিন, ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। সো প্রথমে আমরা মিন বের করতেছি। সো মিন, সো মিউ ইকুয়াল টু সামেশন এক্স ইন্টু পি অফ এক্স, দিস ইজ দ্য ফর্মুলা। তো এখন আমরা যদি এখানে দেখি, আমাদের এক্স এর মানটা হলো প্রথমে, সো প্রথম এক্স এর মান হলো 0, পি অফ এক্স এর মান হলো 0.10। সো সেটা আমরা লিখতেছি 0 ইন্টু 0.10। তো যেহেতু এখন আমাদের সামেশন দেওয়া আছে, সামেশনের জন্য আমাদের প্লাস, দেন পরের এক্স এর মান কত 1, দেন 1 ইন্টু পি অফ এক্স এর মান 0.02, দেন সিমিলারলি পরের এক্স এর মান হলো 2, পি অফ এক্স অফ প্রবাবিলিটির মান হলো 0.30, দেন পরের এক্স এর মান হচ্ছে 3, প্রবাবিলিটি হচ্ছে 0.30, দেন প্লাস পরের এক্স এর মান হলো 4 ইন্টু 0.10। সো এখন যদি এগুলো আমরা যোগ বিয়োগ করি,
So this is equal to 2.1. তাহলে বোঝা গেল কিভাবে আমরা মিন বের করলাম। হ্যাঁ আছেন, কথা বলতে হবে, বুঝতে পারছেন কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, সো মিন পেয়ে গেলাম। দেন সিমিলারলি এখন আমরা ভেরিয়েন্স বের করব। সো ভেরিয়েন্সের ফর্মুলা হলো দিস। সো ভেরিয়েন্স কে আমরা সংক্ষেপে সিগমা স্কয়ার দ্বারা লিখি। সো সিগমা স্কয়ার ইজ ইকুয়াল টু সামেশন এক্স স্কয়ার ইনটু পি অফ এক্স মাইনাস মিউ স্কয়ার। সো এখন আমরা কি করবো, প্রতিটা এক্স এর স্কয়ার করবো এন্ড পি অফ এক্স দ্বারা গুণ করব। সো প্রথম এক্স এর মান হলো 0, সো 0 স্কয়ার ইনটু 0.1, দেন প্লাস পরের এক্স হলো 1, সো 1 স্কয়ার ইনটু 0.2, প্লাস পরের এক্স হলো 2, সো 2 স্কয়ার ইনটু, আমি দশমিকের আগে শূন্যটা বাদ দিচ্ছি, তাহলে 0.30, দেন 3 স্কয়ার ইনটু 0.30, then plus 4 square into 0.10, then minus, okay, this is minus mu square. So mu এর মান আমরা কত পাইছি একটু আগে, this is the point 2.1, so এটা আমরা দিব 2.1 এর উপর স্কয়ার, চাইলে আপনার ব্র্যাকেট দিয়ে দিতে পারেন 2.1 স্কয়ার। সো এখন আমরা যোগ বিয়োগ করলে যেটা পাবো সেটাই হবে ভেরিয়েন্স। সো এটাকে আমরা যদি করি, এটার স্কয়ার করলে 0.57 মাইনাস 2.1 স্কয়ার 4.41, এটার যোগ বিয়োগ করলে হচ্ছে সো 1.29। ঠিক আছে, দিস ইজ ভেরিয়েন্স। দেন বোঝা গেছে? জি স্যার। ওকে, জি স্যার। হ্যাঁ, তো এখন এই ভেরিয়েন্সকে যদি আমরা এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে চাই, তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের এই রুটের ভিতরে আমরা এই ভেরিয়েন্সটা বসাই দিব। সো 1.29, এটা রুট করলে যেটা হবে সেটাই হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো রুট দিস, সো দিস ইজ ইকুয়াল টু 1.136। বুঝা গেল তাহলে মিন, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে ভালো। তো সিমিলারলি এখন আমরা পরের যে অঙ্কটা সেটাও এখানে নিয়ে আসতেছি, কারণ এটা প্রায় সেম, এই জন্য আমি ফিল করতেছি। আর পরীক্ষার খাতায় ফর্মুলা না লিখে ম্যাথ করলে কি মার্ক কাটবেন নাকি? ফর্মুলাতে সব জায়গায় আমরা ফর্মুলা ছাড়া কোথাও লিখছি? ফর্মুলা ছাড়া আপনি তাহলে মুখস্থ লিখবেন না? জি স্যার। ফর্মুলা লিখবেন, আমরা সব জায়গাতেই লিখতেছি, যেখানে যেখানে লিখতেছি। আপনি প্রথমে না লিখেন, কিন্তু যখন অঙ্ক করবেন তখন তো ফর্মুলা লিখতে হবে, তাহলে তো আর অ্যান্সার বসাই দিবেন আর চলে আসবেন, তাই না? আমরা খুব ছোট ছোট অঙ্ক করাইতেছি। স্যার এটা কি ঘুরে বেঁধে আসতে পারে নাকি? আপনি কি চান ঘুরে পেঁচে আসুক? না স্যার। না স্যার। তাইলে কোশ্চেন করার দরকার নেই, এমনি পড়ে এমনি পড়েন। সেখানে দেখেন এই অঙ্কটা এটা ওটার মতোই, এখানে একটু শুধু ইয়া দেওয়া আছে। এখানে বলছে যে আমরা যে টেবিলটা একটু আগে দেখলাম সেটাকে বলা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। সো এটা আমাদের এখানে বের করতে হবে আগে। প্রথমে তো বলছে যে দ্য পিজা প্যালেস অফার থ্রি সাইজ অফ কলাস, স্মল, মিডিয়াম এবং লার্জ, তিন ধরনের পিৎজা দিয়ে থাকে, সাথে কলা দেয় আর কি, মানে কোকা কোলা, লাইক পেপসি টেপসি। এখন কলাস আর সোল্ড ফর $1.8, $1.9, $2.20,
and 30% order for a small, 50% for medium, and 30% or size. Organize the size of the colas and the probability into probability distribution. অর্থাৎ আমাদের টেবিলটা দেওয়া নেই, টেবিলটা প্রথমে আমাদের সাজায় নিতে হবে, এইটাই এখানে হচ্ছে প্রথম পোর্শন। তখনকার মধ্যে আমরা টেবিলটা সাজাই, জায়গা আসবো কিনা। Then প্রথমে হচ্ছে কি আমাদের সাইজ, সাইজ কি আছে, স্মল, মিডিয়াম এবং লার্জ। আচ্ছা, তিনটা করা হয় না এই পাশে। আচ্ছা, প্রথমে আমরা লিখি সাইজ, এখানে একটা করে দিই। তাহলে স্মল, মিডিয়াম, স্যার আগের লেখাগুলো মুছে নিলে ভালো হতো না? বুঝবো না এই জন্য, কারণ অঙ্কটা সেম, এই জন্য বুঝতেছি না। ও আচ্ছা আচ্ছা। আর হচ্ছে লার্জ। ওকে, আমরা শুধু টেবিলটা তৈরি করে দেবো, বাকি অঙ্কটা সেম। হ্যাঁ, তো এখানে তিন ধরনের কলা আছে, একটা হচ্ছে স্মল, মিডিয়াম, লার্জ। দেন বলতেছি প্রাইস, প্রাইস গুলো আমরা পাশাপাশি লিখবো। সো পরে হলো প্রাইস, তাহলে 1.8, 1.9 and 2.20। তারপরের কলামে হচ্ছে প্রবাবিলিটি। ওকে, সো সাইজটা হচ্ছে এখানে আমাদের এক্স, আর প্রবাবিলিটি হচ্ছে আমাদের পি অফ এক্স। এটা হলো পি অফ এক্স। সো কত পার্সেন্ট দেওয়া যায়, 30%। পার্সেন্ট মানে কিন্তু প্রবাবিলিটি। তো 30%, প্রথমটা হলো 30%, এটাকে আমরা একবারে 0.3 লিখে ফেলতেছি। তারপরে কত বলছে, 50%, সো 0.50। তারপরে কত, 20%। নর্মালি কিন্তু সব পার্সেন্ট মিলে কিন্তু 100% হবে। সো কোথাও ভুল দিলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে কোথাও ভুল লিখতেছেন কিনা। সো 30%, 20% and 50% মিলে 100%। তো এই গেল আমাদের সাইজ দেওয়া আছে এখানে এক্স, আর এখানে হলো পি অফ এক্স। এখন বলতেছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলছে। তাহলে আগে আমাদের মিন বের করতে হবে এই ফর্মুলায়। তাহলে মিন আমরা কি বের করবো, দিস ইজ দ্য ফর্মুলা ফর মিন। কারণ এটা আমি করবো না, এটা আপনারা করবেন। সো মিনের ফর্মুলা দিস, স্যার মিন না বের করে ডাইরেক্ট ভেরিয়েন্স দিয়ে করলে হবে না? হ্যাঁ করতে পারবেন, কিন্তু এই যে ভেরিয়েন্স বের করতে গেলে তো মিন লাগবে, তাই না? এই মিন পাবেন কোথায়? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। যদি আপনি কোনো সমস্যা নাই, আপনি ডিরেক্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারেন, এখানে রুট দিয়া করতে পারেন, কোনো সমস্যা নাই। ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করলে রুট, তো মিন বের করবেন আগে। সো মিন সমান সমান এইটা, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তারপরে সব সাম করবেন, তাহলে মিন পেয়ে যাবেন। দেন ভেরিয়েন্স, দেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রুট করে করতে পারেন। ঠিক আছে, এটা আপনারা প্র্যাকটিস করবেন, করে যদি না পারেন আমাকে দেখাবেন। এটা আপনাদের সাপোজ হোমওয়ার্ক থাকলো। বুঝা গেল? বুঝছে। কিন্তু প্রথমে হুম, এই টেবিলটা বানাইতে হবে। ঠিক আছে, এটা কিন্তু কোশ্চেনের মধ্যে একটা পার্ট। ওকে, বুঝছে। জি স্যার। ওকে। তাহলে আমরা কিন্তু দুইটা কোশ্চেন করে শেষ করে ফেললাম। দেন আমরা চলে যাচ্ছি 3 নম্বরে। সো 3 নম্বরে হচ্ছে একটাই কোশ্চেন, একটা কোশ্চেনই হচ্ছে এ এবং বা 1 বা 2 দুইটা আছে। সো এটাও খুবই সহজ। তো এখানে আমাদের বলছে প্রথমে, হাউ মেনি অফ দ্য প্রবলেমস উড উই এক্সপেক্ট টু রিজলভ টুডে। সো এখানে এক্সপেকটেশন মানে হলো মিন আর কি, আমরা মিন চাওয়া হবে। সো এক্সপেকটেশন মানে মিন।
and standard deviation. So এখানে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা এরকম। মিন হলো মিউ ইকুয়াল টু হলো n and pi, then variance plus sigma square n pi into 1 minus pi, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন sigma equal to root over variance. So n pi into 1 minus pi. So this is the formula. প্রথমে 1 নম্বরের জন্য ফর্মুলা। সো এখানে আমাদের প্রথমে দেখতে হবে কি কি দেওয়া আছে। আমাদের n পাই দরকার, সো আমরা এখানে লিখবো আমাদের অঙ্কে দেওয়া আছে n কত আর পাই কত। সো n মানে হলো নাম্বার অফ অবজারভেশন কত দেওয়া আছে। সো এখানে আমরা কোশ্চেনটা যদি পড়ি, the speed with which utility companies can resolve problems in very, so it is very important. GTC, the Georgetown Telephone Company, reports it can resolve customer problems that day same day they are reported in 70% of the cases. Suppose 15 cases reported daily or today are representative of all complaints. How many of the problems would we expect to resolve today, and what is the standard deviation? Then what is the probability 10 of the problems can be resolved today? So এখানে যেটা বলতেছে, আমাদের যেমন গ্রামীণ ফোন কোম্পানি অথবা বাংলালিংক কোম্পানি আছে, তো এরকম ওদের জর্জটাউন টেলিফোন কোম্পানি দাবি করে যে ওদের কাছে যে কমপ্লেন আসে কাস্টমার সার্ভিসের, তার মধ্যে 70% কেস ওই দিনে তারা সলভ করতে পারে। ওকে, এখন বলতেছে যে 15টা কেস আসলো, তাহলে 15টা কেসের মধ্যে কতগুলা কেসকে ঘরে তারা সলভ করতে পারবে, এটা হলো ফার্স্ট কোশ্চেন। ঠিক আছে, যেহেতু 70% পারে, তাহলে 15টা কেস যদি আজকে আসে, তাহলে 15টার মধ্যে কতটুকু তারা সলভ করতে পারবে সেটা বের করতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। এন্ড দেন বলছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি 10 অফ দ্য প্রবলেমস ক্যান বি সলভ টুডে, বি নাম্বার বা 2 নাম্বার, অর্থাৎ 10টা প্রবলেম যদি আসে তাহলে সলভ করার চান্স কতটুকু। তো এখানে আমাদের এন হচ্ছে যে নাম্বার, সাপোজ বলছে নাম্বার অফ 15 কেসেস রিপোর্টেড, তো এখানে স্যাম্পল সাইজ আমরা বলি এটাকে, স্যাম্পল সাইজ হলো 15। ঠিক আছে, এন্ড পাইকে বলি আমরা প্রবাবিলিটি বা পার্সেন্টেজ বা প্রপোর্শন, যেটাই বলেন না এখন, এই পার্সেন্ট দেওয়া আছে এটাই হলো প্রবাবিলিটি, এটা হচ্ছে পাই। তো দিস ইজ ইকুয়াল টু 70%, সেটাকে আমরা দশমিক নিয়ে নিব, 0.70। ওকে, এই হলো আমাদের দিয়ে দেওয়া আছে। তো এখন আমরা যদি 1 নম্বরে যাই, সো মিন মিউ ইকুয়াল টু ফিফটিন এন ইন্টু পাই। তো দিস ইজ ফর্মুলা। তো এখানে আপনার গুণ করবেন 15 ইন্টু 0.70 0.75। So সেভেন this is জিরো equal to, 70 না স্যার? হ্যাঁ 70। সো 7 15 105 নাকি 10.5। ঠিক আছে, সো দিস ইজ দ্য মিন। দেন আমরা ভেরিয়েন্স বের করতে পারি, না চাইলে আমরা ডিরেক্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে বের করতে পারি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা ইকুয়াল টু রুট ওভার ভেরিয়েন্স। সো ভেরিয়েন্স হলো এন পাই ইন্টু 1 মাইনাস পাই। তো সেখানে যদি আমরা মান বসাই দেই, সেন হলো 15 ইন্টু পাই হলো 0.70 ইন্টু 1 মাইনাস 0.70।
So this is 1.775. তো এই হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। বুঝা গেল ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? জি স্যার 1.77 চাইলে ভেরিয়েন্স বের করুন, ফর্মুলা বসাবেন, দেন হচ্ছে এটা এ নাম্বার গেল বা 1 নাম্বার। দেন 2 নাম্বার ফর্মুলা একটু ডিফারেন্ট, ফর্মুলাটা আমি উপরে লিখি। হ্যাঁ, সো 2 নাম্বার, সেখানে হবে প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু, আচ্ছা ফর্মুলাটা আগে লিখি তারপরে। ফর্মুলা হলো ncx pi to the power x 1 minus pi to the power n minus x, এগুলো ফর্মুলা। ঠিক আছে, এখন যদি আমাদের অঙ্কে x এর মান হলো 10, তো আমরা সব জায়গায় x এর জায়গায় 10 বসাবো, n এর জায়গায় 15 বসাবো, আর পাই এর জায়গায় 0.70 বসাবো। ঠিক আছে, সো ফর x ইকুয়াল টু 10, তাহলে প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 10, সো n এর মান হলো 15, দেন c x এর মান হলো 10, দেন ইনটু পাই এর মান হলো 0.70 টু দি পাওয়ার 10, দেন ইনটু 1 মাইনাস 0.70 টু দি পাওয়ার 15 বিয়োগ 10। দেখেন লেখা কি বোঝা যায়? হ্যাঁ স্যার বুঝা গেল। তো এখন যদি আমরা যোগ বিয়োগ করি, হ্যাঁ আপনারা সি তুলতে পারবেন, ক্যালকুলেটরে যদি শিফট ভাগ দেন তাহলে সি উঠবে। তো আমরা প্রথমে দেখতে পারি 15, দেন শিফট ভাগ, দেন হলো 10, তারপর হলো গুণ, গুণ দিয়ে 0.7 টু দি পাওয়ার 10, দেন আবার গুণ, দেন ব্র্যাকেট 1 মাইনাস 0.7 টু দি পাওয়ার ব্র্যাকেট 15 মাইনাস 10 ব্র্যাকেট ক্লোজ, এটার মান হচ্ছে 0.206। এটা হলো অ্যান্সার। দেখেন বুঝতে পেরেছেন? হ্যাঁ না কিছু বলেন, বুঝতে পেরেছেন? স্যার এই যে 15C10টা লিখলেন স্যার ক্যালকুলেটরে, ওটা স্যার ওটা সিনট্যাক্স এরর কেন? আচ্ছা না স্যার বুঝতে পারছি, কি হয়েছে 1 মাইনাস, স্যার ঠিক আছে। তাহলে এই হলো আমাদের ফার্স্ট পার্ট কিন্তু শেষ। ঠিক আছে, সো এই ধরনের কোশ্চেন থাকবে, হুবহু থাকবে না, বাট নিয়ম সেম থাকবে, আপনি নিয়ম ধরে করবেন। আর আমি কি বই দিয়েছি কিনা চাইলে আপনার বই থেকে কিছু প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, অথবা আপনি নিজেই কিছু সংখ্যা টঙ্কা বানাইলেন, বানায় তৈরি করবেন, প্র্যাকটিস করবেন। দুই বন্ধু আলাদা বসবেন, আলাদা বসে প্র্যাকটিস করবেন, সংখ্যা ডিফারেন্ট নিয়ে যদি দুজনের সেম হয় বুঝবেন। ঠিক আছে, ওকে তাহলে আমরা এটা ইয়ে করে ফেলতেছি। এটা একটু দেখো তো। তাহলে আমাদের এ পার্ট শেষ। ঠিক আছে, এ পার্ট থেকে আপনাদের 1 2 3 অ্যান্সার করতে হবে, এগুলো সহজ, এর জন্য আমি প্রথম 3টা শেখাই দিলাম। দেন বি নাম্বার আমরা চলে যাচ্ছি, আর যারা ইভিনিং এর স্টুডেন্ট, তো ইভিনিং স্টুডেন্টের জন্য 3টাই করানো হলো, আপনার যেটা ভালো লাগে, যে 2টা ভালো লাগে সেটা অ্যান্সার করতে পারবেন। দেন হচ্ছে আমরা চলে যাচ্ছি বি পার্টে 5 নাম্বার, এই অঙ্কটা একটু কথা
তো বেশি সাইজ বড়। সেখানে যেটা বলতেছে, Simtech Industries has 5 production engineers and consider this a population, then hourly earnings of each employee are given below. সো ঘন্টা ওয়াইজ তাদের ডলার দেওয়া আছে, এত ডলার করে ইনকাম করে। দেন লিস্ট অল স্যাম্পল অফ সাইজ 2, সেখানে 5 সাইজের একটা পপুলেশন দেওয়া আছে, সেখান থেকে দুইটা করে নিয়ে স্যাম্পল সাইজ তৈরি করতে হবে, কতগুলো হবে সেটা আগে বের করতে হবে। দেন কম্পিউট দ্য মিন অফ ইচ স্যাম্পল, প্রতিটা স্যাম্পলের মিন বের করতে হবে। দেন কম্পিউট দ্য মিন অফ দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য স্যাম্পল মিন, স্যাম্পলের যে পাবো মিনগুলো সেই মিনগুলোর আবার মিন বের করতে হবে। দেন অলসো কম্পিউট দ্য পপুলেশন মিন, পপুলেশনের মিন বের করতে হবে। দেন কম্পেয়ার দ্য টু ভ্যালুস, দুই ভ্যালুর মধ্যে কম্পেয়ার করতে হবে। অ্যান্ড দেন অলসো ডিসপারশন। তো আশা করি আপনাদের ম্যাডাম শেখাইছিল ডিসপারশনের মেজার, হ্যাঁ, রেঞ্জ, ভেরিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন whatever। তো সেগুলো থেকে আমরা এটা করে দেখাবো। হ্যাঁ, তো এখানে আমরা একটু লিখতে হবে আর কি করা, এটা কলম দিয়ে লিখতে অনেক সময় লাগবে। সেখানে আমরা লিখতেছি কোশ্চেনটা একটাই 20 মার্কসের, সো একটু লেন্দি হবে, বাট কঠিন কিছু না। তো প্রথমে আমাদের এখানে কি দেওয়া আছে সেটা আগে লিখি। হেয়ার দ্য গিভেন পপুলেশন ভ্যালুস, ঠিক আছে। তো আমাদের দেওয়া আছে কত, 10, 12, 14 and 16। So this is our given population values. Then এখানে population size and population size. So population size, তো population size কে আমরা ক্যাপিটাল এম দ্বারা লিখি, অর্থাৎ কতগুলো ভ্যালু সেটাই হচ্ছে population size। তো এখানে আমাদের দেওয়া আছে কয়টা, 5টা ভ্যালু। So that's why population size is 5. Okay, so this is 5. দেন অঙ্কে বলছে লিস্ট অল স্যাম্পল অফ সাইজ 2, তাহলে স্যাম্পল সাইজ কত, স্যাম্পল সাইজ হলো 2। হ্যাঁ, স্যাম্পল সাইজ সেটাকে আমরা লিখি স্মল n, so স্মল n ইকুয়াল টু 2, এটা আমাদের দেওয়া আছে। এখন বলছে লিস্ট অল স্যাম্পল অফ সাইজ 2, সো আমাদের কতগুলো স্যাম্পল হবে সেটা আগে বের করতে হবে। সো নাম্বার অফ অল পসিবল স্যাম্পল, সেটার ফর্মুলা হলো, যদি আমরা দেখি এটার ফর্মুলা আগের মতো, এন সি, ক্যাপিটাল এন সি স্মল এন। হ্যাঁ, তুমি এটা তো ইয়াকে লিখতে হবে, হ্যাঁ, এটা হচ্ছে সাফিক্স প্রিফিক্স, তো এটা উপরে যাবে, একটু আগে আমরা যেভাবে লিখছিলাম সেভাবে, এভাবে। তো সেটার সময় হলো আমাদের এন এর মান কত, 5, দেন সি, দেন হলো এন এর মান হলো স্মল এন এর মান 2। তো সেটা যদি আমরা করি এনসিএন, দেখেন কত আসে। সো এটা হবে আমাদের 10, ঠিক আছে। তাহলে আমরা এটা ইয়ে করে দেই, সাফিক্স প্রিফিক্স। তাহলে আমাদের টোটাল 10টা স্যাম্পল হবে, ঠিক আছে। আমরা যদি 5টা থেকে দুটো দুটো করে নেই, তাহলে আমাদের টোটাল 10টা স্যাম্পল হবে। সো অল পসিবল স্যাম্পল, তাহলে আমরা দুটো দুটো করে নিব। দেন প্রথম হচ্ছে 10, আমরা চাইলে ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, সরি, 10,12। সো আমরা প্রথমে 10 দিয়ে শুরু করব, দেন আবার 10, সেকেন্ড 12, দেন হচ্ছে 10,14, দেন 10,16। তাহলে ফার্স্ট 10-এর কাজ শেষ। দেন নেক্সট হচ্ছে 12,12, দেন 12,14, দেন 12,16।
ফার্স্ট 12 কাজ শেষ, দেন হচ্ছে সেকেন্ড 12, সো 12,14, দেন 12,16, দেন হচ্ছে 14,16। এভাবে আমাদের টোটাল 10টা স্যাম্পল হয়ে গেল। ঠিক আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। টোটাল হলো আমাদের 10টা স্যাম্পল। বুঝে গেল আমরা কিভাবে 10টা স্যাম্পল নিলাম। জি স্যার, বুঝা গেল। এখন বলতেছে কম্পিউট দ্য মিন অফ ইচ স্যাম্পল। সো আমাদের এই যে স্যাম্পল গুলা পেলাম, প্রতিটারে আবার মিন বের করতে হবে। তো স্যাম্পল মিন আমরা জানি ফর্মুলা, স্যাম্পল মিন মিন ইকুয়াল টু কি ছিল, স্যাম্পল মিনকে আমরা এক্স বার দ্বারা লিখি। এক্স বার এখানে লিখতে পারতেছি না, আচ্ছা না লিখি সিম্বল এক্স বার, লিখে নামতে হবে। সেটাকে বলতে হবে। সো এক্স বার, আমাদের ফর্মুলা হলো এক্স বার, দিস ইজ ইকুয়াল টু, সেটা আমি দেখাচ্ছি না, আমরা জানি, আপনি কলম দিয়ে লিখে যাচ্ছে, আমাদের সময় কম বাঁচবে। দিস ইজ ইকুয়াল টু সামেশন এক্স বাই এন। হ্যাঁ, এটা আমাদের ফর্মুলা, মিনের ফর্মুলা। তো যেহেতু আমাদের 10টা স্যাম্পল, আমাদের 10টা স্যাম্পল মিন বের হবে। কত উপরে যায় না কেন। তো এখন দেখেন আমাদের, আমি এদিকে লিখতেছি x1 বার। প্রথম স্যাম্পল কত, 10 এবং 12, তাহলে 10 প্লাস 12, স্যাম্পল সাইজ কত, আমাদের স্যাম্পল সাইজ হলো 2, তো ডিভাইডেড বাই হলো 2, তো 10 আর 12 ডিভাইডেড করলে হচ্ছে 11। তো দিস ইজ দ্য ফার্স্ট স্যাম্পল মিন। এভাবে আমাদের প্রতিটারই মিন বের করতে হবে। সো x2 বার, তো 10 আর 12 যোগ করলে হয় একই, তো আমি সংক্ষেপে ডিরেক্ট এটা লিখে ফেলতেছি। হ্যাঁ, দেন x3, 10, 14, সো 12, দেন x4, হ্যাঁ মাথার বার চিহ্নটা কিন্তু আবার বাদ দিয়েন না, বাদ বার দিলে না দিলে কিন্তু মার্কস কমে যাবে। হ্যাঁ, সো 10 এবং 16, এটার অর্ধেক হচ্ছে কত, 13, দেন x5 বার, হচ্ছে 12, 12, সো দিস ইজ অলসো 12, দেন x6, 12, 14, সো 13, পাশাপাশি লিখি জায়গা যেহেতু কম, দেন হচ্ছে 8 গেল, সরি 7 গেছে, 12, 16, দিস ইজ হচ্ছে 28, সো 14, দেন হচ্ছে 8, 12, 14, সো দিস ইজ 13, 9 নাম্বার মিন, 12, 16, 14, অ্যান্ড লাস্ট ওয়ান হলো 15। ঠিক আছে, এই হলো আমাদের 10টা স্যাম্পলের মিন আমরা পেয়ে গেলাম। আমাদের এখানে বলছিল যে কম্পিউট দ্য মিন অফ দিস স্যাম্পলস, আমাদের কিন্তু এই অঙ্কটুকু শেষ হলো। আমরা লিস্ট করলাম, স্যাম্পল সাইজ 2টা করে নিয়ে টোটাল 10টা স্যাম্পল হলো, তাদের মিন আমরা বের করলাম। ঠিক আছে, বুঝা গেছে এই পর্যন্ত। জি স্যার। দেন বলছে কম্পিউট দ্য মিন অফ দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য স্যাম্পল মিন। আমরা যে স্যাম্পল মিন গুলা পেলাম, এই মিন গুলার আবার মিন বের করতে হবে। অ্যান্ড দেন পপুলেশন মিন, এই যে পপুলেশন যে আমাদের 5টা ভ্যালু আছে সেগুলো আবার মিন বের করতে হবে। দেন 2টা ভ্যালুর মধ্যে আবার কম্পেয়ার করতে হবে। সে এখন আমরা উপরে যাই। ঠিক আছে, এখন হচ্ছে যে মিন অফ দ্য স্যাম্পল মিন, তো আমরা এই পাশে লিখতেছি, আপনার নিচে নিচে লিখবেন মিন অফ দ্য স্যাম্পল মিন।
এটাকে লিখবো আমরা এক্স ডাবল বার, যেহেতু মিনেরও মিন, সো এক্স ডাবল বার। তো দিস ইজ ইকুয়াল টু সবগুলো মিনের আমরা যোগ করব, সো x1 বার প্লাস x2 বার। এভাবে আপনারা সবগুলাই লিখবেন, আমি সংক্ষেপে লিখতেছি। সো এক্স বার 10 বার, then divided by number of sample mean, so this is 10. এখন যদি আমরা সবগুলা মিন এখানে বসাই, সো 11 প্লাস 11 প্লাস 12 প্লাস 13 12 প্লাস 13 প্লাস 14 প্লাস 13 প্লাস 14 প্লাস 15, then divided by 10. তাহলে কত হয়? 11 12 13 12 13 14 13 14 15, স্যার 12.88। 12.8। ঠিক আছে, সো দিস ইজ দ্য mean of the sample mean. ওকে, দেন আমরা হচ্ছে পপুলেশন মিন and population mean. So population mean হলো আমাদের মিউ, এর ফর্মুলা হলো সামেশন x বাই ক্যাপিটাল N। So আমাদের ভ্যালুগুলো ছিল কত? 10। এই যে প্রথম যে ভ্যালুগুলো, এগুলো কিন্তু মিন, হ্যাঁ, পপুলেশনের ভ্যালু। সো 10 প্লাস 12 প্লাস 12 প্লাস 14 প্লাস 16 ডিভাইডেড বাই 5। দেখা যায়? জি স্যার দেখেন। সেটা এখন যোগ বিয়োগ করলে যেটা হবে সেটাই হলো পপুলেশন মিন। এটা 12.88। 12.8। ঠিক আছে, তাহলে আমরা দুটা হলেই কিন্তু সেম পাইলাম, এটা 12.8, এটা 12.8। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ঠিক আছে। আমরা কিভাবে বের করলাম, জি সবাই স্যার। বুঝতে পেরেছেন? এখন বলছে দুটোর মধ্যে কম্পারিজন করতে হবে, তো সেটাই আমরা করতে যাচ্ছি। তো এখানে আমরা লিখবো আচ্ছা, থাকলে সমস্যা ছিল না, আমরা খাতা উপরে নিয়ে যাই। তো আপনার নিচে লিখবেন কম্পারিজন। হ্যাঁ, তারপর এগুলো করার পর আপনার নিজে লিখবেন কম্পারিজন। তাহলে আমরা যেটা পাইলাম, আমরা কি বললাম, স্যাম্পল মিন এর যে মিন সেটা আর পপুলেশন মিন দুইটাই সমান, সেটাই আমরা লিখবো। তো হিয়ার mean of the sample means is exactly equal to the population mean. ঠিক আছে, এটাই হলো কম্পারিজন, দুইটা মিন আমরা সমান পাইলাম। আর যদি সমান না পান তাহলে লিখবেন যে the sample mean is not exactly equal to or for example close to or more than less than, যেটা পাবেন সেটা লিখবেন। ঠিক আছে, এটা হলো কম্পারিজন। ওকে, সো আমরা মিন বের করলাম, এটা বললো, এবং কম্পেয়ার দ্য টু ভ্যালু সেটা আমরা করলাম। লাস্ট পার্ট হচ্ছে যে কম্পেয়ার দ্য ডিসপারশন অফ দ্য পপুলেশন মিন দেয়ার উইথ দ্য স্যাম্পল মিন। আমাদের এখন ডিসপারশন, তো ডিসপারশনের মধ্যে রেঞ্জেরটা সহজ বেশি, সো এটাই আমরা বের করব। আমরা চলে যাচ্ছি নিচে, ডিসপারশন।
সো ডিসপারশন হলো আমাদের রেঞ্জ বের করতে হবে ফর স্যাম্পল মিনস, ওকে, রেঞ্জ আর ইকুয়াল টু লার্জেস্ট ভ্যালু মাইনাস স্মলেস্ট ভ্যালু। ওকে, তাহলে আমাদের লার্জেস্ট ভ্যালু দেখেন, মিনের মধ্যে লার্জেস্ট কত, হাইয়েস্ট ভ্যালু কত, স্যার 15। 15। সো দিস ইজ 15 মাইনাস লোয়েস্ট কত, 11। লোয়েস্ট হচ্ছে 11। So, আমরা বিয়োগ দিয়ে দিব, বিয়োগ দিলে হচ্ছে অ্যান্সার 60। তাহলে আমরা স্যাম্পল মিনের ডিসপারশন পেলাম 60। এখন আমরা যাবো পপুলেশন মিনের জন্য, and for sorry population values, ঠিক আছে, আর ইকুয়াল টু দেখেন আমাদের পপুলেশন ভ্যালুজ এর মধ্যে সবচেয়ে কত বড়, সবচেয়ে বড় হলো 16। 1616, দেন লোয়েস্ট হলো 10, তো ডিফারেন্স কত, 6। তাহলে এটাকে এখন আমরা লিখবো কম্পারিজন, আগের মতোই কম্পেয়ার করতে বলছে। তাহলে আমরা পেলাম স্যাম্পল মিনের যে ডিসপারশন বা রেঞ্জ সেটা ছোট কম্পেয়ার টু পপুলেশন ভ্যালুস, ঠিক আছে, সেটাই আমরা লিখবো হিয়ার dispersion for the sample means is smaller than the population values, হ্যাঁ? এটাই চাইলে আপনারা এখানে দিতে পারেন, সমস্যা দরকার নেই। তাহলে হলো কম্পেয়ার, ঠিক আছে। হ্যাঁ, এখানে কিন্তু স্যাম্পলের মিন আর পপুলেশনের ভ্যালুস দুইটাই কিন্তু মিন না, পপুলেশনের মিন একটাই, বাট স্যাম্পলের মিন অনেকগুলো ছিল। তাহলে হলো কম্পারিজন, ঠিক আছে, এগুলো আমাদের কম্পেয়ার দ্য টু ভ্যালুস ডিসপারশন। তাহলে বোঝা গেল। জি স্যার, ওকে। জি স্যার। তাহলে হলো আমাদের 5 নাম্বার ডান। তাহলে আমরা এখন আবার মুছে দিচ্ছি। আমরা 6 নাম্বার। তো 6 নম্বরও সহজ আছে, সমস্যা নেই। তো এখানে অবশ্য বলতেছে probability part, probability distribution formula একটু ডিফারেন্ট। The recent study of the hourly wages of maintenance crew members for major airlines showed that the mean hourly salary was this and standard deviation is this. If we select a crew member at random, what is the probability the crew member earns less than $1 dollar per hour and between $1 per hour? Okay. তো এখানে বলতেছে যে ক্রিউ মেম্বারদের দেওয়া আছে ডিস্ট্রিবিউশন, যাতে গড় স্যালারি হলো $20.5 আওয়ারলি আর কি, স্ট্যান্ডার্ড ডিভিশন দেওয়া আছে। যেমন একজন মেম্বারকে নেওয়া হলো, তার ইনকাম $19 কম হবে অথবা $20 থেকে $24 মধ্যে হবে, সেটার প্রবাবিলিটি বের করতে হবে। এখানে একটু ইয়ে আছে যে আমাদের সবকিছু দেওয়া থাকবে এক্স ভেরিয়েবলে, সেখান থেকে আমাদের জেড নামক ভেরিয়েবলে যেতে হবে, ঠিক আছে। এক্স এর মিন দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডিভিশন দেওয়া আছে, আমাদের জেড ভেরিয়েবলে যেতে হবে। তো আমাদের জেড সমান সমান আমরা আগে লিখে রাখি যে জেড সমান সমান হলো এক্স মাইনাস মিউ
ডিভাইডেড বাই সিগমা। ওকে, এটা হলো আমাদের ফর্মুলা। এক্স থেকে যেতে যেতে হবে, তারপর প্রপার্টি বের করতে পারবো, নাহলে পারবো না। তো এখানে আমরা আগে লিখবো আমাদের কি কি দেওয়া আছে হেয়ার। ঠিক আছে, মিন দেওয়া আছে, মিন মানে হলো মিউ, মিউ সমান সমান 20.5, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 3.50। ঠিক আছে, এটা দেওয়া আছে। এখন আমাদের এই নাম্বারে বলছে যে এক্স এর মান লেস দেন 19 হবে, তার প্রবাবিলিটি কত? সো এই নাম্বার প্রবাবিলিটি অফ এক্স লেস দেন 19, দশমিক দিলাম না, দিলেও সমস্যা নাই না। এক্স এর মান 19 থেকে কম হওয়ার তার প্রবাবিলিটি বের করতে হবে। তখন আমরা আবার বলতেছি আমাদের এক্স থেকে জেড ভেরিয়েবলে চলে যেতে হবে, ঠিক আছে, নাহলে প্রবাবিলিটি বের করতে পারবো না। তো জেড যাওয়ার সময় উপায় কি, এক্স থেকে মিউ বিয়োগ করতে হবে, সিগমা দিয়ে ভাগ করতে হবে। তো সেই কাজটা আমি এখানে করতেছি। প্রবাবিলিটি কিন্তু সাথে থাকবে। তো এক্স মাইনাস মিউ, আমরা এক্স থেকে মিউ বিয়োগ করলাম, সিমিলারলি 19 থেকেও মিউ বিয়োগ করলাম, দেন উভয় পক্ষে সিগমা দিয়ে ভাগ করলাম। দেখেন দেয়া যায়, ঠিক আছে। বুঝে গেছে? স্যার এটা আরেকবার একটু স্যার বললে স্যার ভালো হতো। হ্যাঁ, আমরা আমরা ছোটবেলায় শিখছিলাম না যে এক্স লেস দেন 5, আমরা কি করতে পারতাম, উভয় পক্ষ থেকে 5 দুই পক্ষে বিয়োগ করতাম, সেম জিনিস বিয়োগ করতে পারি, সেম জিনিস দিয়ে ভাগ করতে পারি, তাই না, উভয় পক্ষে। হ্যাঁ জি স্যার, সেই কাজটা আমরা এখানে করেছি, এক্স থেকে মিউ বিয়োগ করেছি, 19 থেকেও মিউ বিয়োগ করেছি, উভয় পক্ষে সিগমা দিয়ে ভাগ করেছি। ঠিক আছে, এইভাবে বুঝছি স্যার। এখন হচ্ছে যে এইটা সমান সমান হলো আমাদের কি জেড, সেটাই আমরা এখন লিখবো। এই ভাগটা সমান সমান হলো জেড, সো প্রবাবিলিটি অফ এটা জেড। আর যেখানে মান অর্থাৎ 19 নাম্বার, এখানে আমরা মিউ এর মান এবং সিগমার মানটা বসাই দিব। সো 19 মাইনাস মিউ এর মান হলো 20.5 ডিভাইডেড বাই সিগমার মান হলো 3.50। ওকে, তাহলে যদি আমি নিচে যোগ বিয়োগ করি, প্রবাবিলিটি অফ জেড লেস দ্যান 19 হচ্ছে মাইনাস 0.42, তো আমরা 43 নিতেছি। তো এটা হচ্ছে যে এটার মানটা যদি আমরা টেবিল দেখে বের করি তাহলে মাইনাস মান টেবিলের মধ্যে নাই, বাট ক্যালকুলেটর দিয়ে বের করলে টেবিলের ক্যালকুলেটরের মধ্যে মাইনাস মানের জন্য অ্যান্সার বের হয়। কিন্তু সবার ক্যালকুলেটর আবার এটা কি বলে, এক ফাংশন না, এফএক্স ফাংশন হলে ঠিক আছে, কিন্তু আবার অনেকের ইএক্স ক্যালকুলেটর আছে, সো ইএক্স ক্যালকুলেটরের মধ্যে আবার প্রবাবিলিটি বের করা যায় না, সেই জন্য আমরা টেবিল দেখে দেখাচ্ছি, যাতে আপনারা মান বের করতে পারেন। এইটা আগে আমরা মুছে দেই। তো যেহেতু টেবিলে মাইনাস মান নাই, এই জন্য আমাদের মাইনাস থেকে পজিটিভ করতে গেলে যে ভিতরে মাইনাস, এটাকে বাইর করে নিয়ে আসতে হবে। বাইর করে নিয়ে আসার উপায় হচ্ছে টোটাল প্রবাবিলিটি 1 থেকে এটা বিয়োগ করে দিলেই অ্যান্সার সেম হবে। ঠিক আছে, জেড 0.43, জেড কে সবসময় লেস দ্যান রাখতে হবে এবং মাইনাস ফি রাখতে হবে। দেখেন আমরা আবার বলতেছি, যখনই মাইনাস থাকবে ভিতরে তখন 1 থেকে বিয়োগ করব ওই মানটা, তাহলে সেম রেজাল্টই পাবো। ওকে, যেহেতু আপনারা অর্ধেক আমার কাছে করতেছেন, অর্ধেক ম্যাডামের কাছে করেছেন, এই জন্য আমরা প্রথম থেকে অত বুঝাইলাম না। এটা আপনাদের মনে রাখতে হবে, যদি ভিতরে মাইনাস থাকে তাহলে 1 থেকে বিয়োগ করে নিতে হবে। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। বাট ক্যালকুলেটর এফএক্স ক্যালকুলেটর হলে আমরা ডিরেক্ট মানটা বের করতে পারতাম। এখন এটার মান হচ্ছে আমাদের টেবিল থেকে বের করতে হবে, আর জেড কে সবসময় লেস দেন আকারে রাখতে হবে, মনে রাখতে হবে। জেড কিন্তু মোর দেন থাকলে আবার মান ডিফারেন্ট হয়ে যাবে। তো এই টেবিল কিন্তু আমি ইয়ার মধ্যে দিয়েছি, আপনাদের গ্রুপের মধ্যে দিয়ে দিয়েছি। টেবিল আপনারা ডাউনলোড করে ফেলবেন বা প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এখন লেখাগুলোর কারণে তো একটু বোঝা যাচ্ছে না।
দেখেন আমাদের এক্স এর মান ছিল কত, 0.43, ঠিক আছে। এখন আমরা কিছু মুছে দিই, নাহলে তো কিছু দেখা যাচ্ছে না। কিছু কিছু মুছে দিয়ে দিই এগুলো। আচ্ছা, সব তো মুছে দেওয়া হলো। ওকে, সো আমাদের জেড এর মান হলো, জেড ছিল 0.43, তো আমাদের এটা কিন্তু টেবিলের নাম কি, আপনার নামাই ফেলবেন বা প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন, কিউমুলেটিভ নরমাল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। কিউমুলেটিভ নরমাল ডিস্ট্রিবিউশন টেবিলে কিন্তু আবার অন্য কিছু লিখে নিয়ে আসবেন না। তো নরমাল ডিস্ট্রিবিউশন, তো আমাদের দেখতে হবে এই বাম পাশে, হ্যাঁ আমার ইয়া দেখা যায়, ওই, হ্যাঁ এই দিকে এবং এই দিক, দুই দিক মিলাইয়া 0.43 হতে হবে। ওকে, দুইটা মিলে 0.43 এক্স এর মান। সো এদিকে এক্স আর জেড একই কথা, এখানে এক্স দেওয়া আছে, এটা মানে জেড, সো মনে মনে জেড ভাবেন। তাহলে বাম দিকে আমাদের নিতে হবে 1 দশমিক পর্যন্ত, যেহেতু 0.4, তাহলে 0.4 কোথায়, এই জায়গায় আছে দেখছেন 0.4। আর এই দিকের উপরের দিকে হলো দশমিকের পরে 2 ঘর পর্যন্ত, তাহলে পরেরটা কত, 0.303, যে 0.03, তাহলে 0.4 প্লাস 0.03, দুইটা মেলালে হচ্ছে 0.43, ঠিক আছে। তো বাম পাশে আছে 1 দশমিক পর্যন্ত, আর উপরের দিকে আছে সেকেন্ড দশমিকের ঘর, এজন্য দুই সাইড মিলাইয়া আমাদের ভ্যালুটা নিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? স্যার যদি বুঝতে পারেন দেখেন, তাহলে আমাদের এই দুইটা মিলছে কোথায়, এটা এই দিকে গেছে এই জায়গায়, আর এটা এই দিকে নামছে এই জায়গায়, সো এটার মানটা কত, 0.664 0.664, 64, ঠিক আছে। তো সেই মানটা এখন আমরা আমাদের এর মধ্যে বসাই দিব। এখানে যদি আমরা বসাই, তাহলে 1 - 0.6664, তো যোগ বিয়োগ করলে হচ্ছে 0.3336, এটা হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। আর যদি সবার কাছে সেম ক্যালকুলেটর থাকে, ইএস ক্যালকুলেটর, তাহলে আমি এটা সরাসরি করতে পারবো। ঠিক আছে, এ পর্যন্ত বোঝা গেল এ পার্ট। আচ্ছা, আমি একটা দেই, আপনারা এখানে দেখে মানটা বের করতে পারেন নাকি দেখেন তো। আমরা একটা মান দিলাম, ফর এক্সাম্পল এটা মুছে দেই, এটা তুলে দেই। ঠিক আছে, আমরা একটা মান বের করে দিচ্ছি, মনে করেন যে প্রবাবিলিটি অফ জেড, মনে করেন জেড লেস দেন 1.27, এন এর মানটা কত হবে, বের করতে পারেন নাকি টেবিল দেখে। স্যার এখানে তো 1 মাইনাস নাই, তাহলে কি ডাইরেক্ট এই মানটা যেটা পাচ্ছি ওটা বসাই দিলে হবে না স্যার, মান 0? তো প্রবাবিলিটি বের করতে হবে, মাইনাস তো প্রবাবিলিটি বের করতে হবে, ডাইরেক্ট কি মান বসাবেন। তাহলে স্যার জেড এর মান 1.2327 এর থেকে কম হবে, তার প্রবাবিলিটি বের করতে হবে টেবিল থেকে। ওইখানে মাইনাস না থাকলে আমাদের এটা মান বের করতে হতো, কিন্তু যদি টেবিলের মধ্যে মাইনাস মান নেই, এই জন্য আমাদের 1 থেকে বিয়োগ করে সেটাকে পজিটিভ বানায় তারপর প্রবাবিলিটি বের করা হলো, ঠিক আছে। তো এখন দেখেন এখান থেকে 1.27 হবে জেড এর মান বা প্রবাবিলিটি, তার প্রবাবিলিটি কত হবে। বুঝতেছেন না, খুঁজলে বলেন।
স্যার আবার বুঝাই দেন। স্যার 0.121 আমাদের নিতে হবে, হ্যাঁ 0. আমাদের নিতে হবে এক্স এর মান, সরি জেড এর মান 1.27। জি স্যার আমরা বলছি বাম দিক থেকে নিতে হবে 1 দশমিক পর্যন্ত, আর ডান দিকে হলো 2 দশমিকে ঘর মানে সংখ্যাটা পাবেন। তাহলে বাম দিকে আমাদের কি নিতে হবে? জি স্যার 1.2.07 হ্যাঁ 1.2, আর ডান দিকে হচ্ছে 0.07। তাহলে দুইটা মিলছে কোথায়? আচ্ছা 0.8980 আচ্ছা উপরেরটা ধরছি হ্যাঁ 0.8980। সো আমাদের বাম পাশে হলো এটা, এদিকে যাব আমরা 1.2 পর্যন্ত, দিস ইজ 1.2। আর ডান দিকে হলো 0.07, এই দুইটা মিলাইলে হচ্ছে 1.27। তাহলে এই দুইটা আবার মিলছে কোথায় সেটা আমরা যাব এই যে 0.8980 0.8980। সো এটা একবার দুইবার প্র্যাকটিস করবেন তাহলেই হয়ে যাবে, প্রথমবার হয়তো একটু ইয়ে লাগবে। ঠিক আছে, তাহলে এলো মান বোঝা গেছে সবার? জি স্যার জি স্যার। তাহলে এখন হচ্ছে আমার পরের যে ইয়েটা ছিল সেটা করি। ঠিক আছে, এটা ছিল বিটুইন, এখন হচ্ছে এর বিটুইন মধ্যে কত সেটা আমাদের বের করতে হবে। সো প্রবাবিলিটি অফ 2 নাম্বার, হ্যাঁ বিটুইন মানে হলো এক্স মাঝখানে থাকবে, সো 0.50 লেস দেন এক্স লেস দেন 24। তো একইভাবে আমাদের সব জায়গা থেকে মিউ বিয়োগ করতে হবে এবং সিগমা দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ আমাদের জেড ভেরিয়েবলে যেতে হবে, এক্স থেকে যেটা যেতে হবে। সো আমরা 20 থেকে, যেহেতু ওদের মিন ছিল এটা, সেটা আমরা বিয়োগ করব। আচ্ছা মিউ লিখি আমরা, দেন সিগমা দিয়ে ভাগ, এক্স থেকে মিউ বিয়োগ, দেন সিগমা দিয়ে ভাগ, 24 থেকে মিউ বিয়োগ, দেন সিগমা দিয়ে ভাগ। সো 3 পক্ষ আছে, 3টা ইনইকুয়ালিটি, সো 3টা থেকে আমরা মিউ এবং সিগমা দিয়ে ভাগ করে ফেললাম। তো যেখানে মান সেখানে আমরা মান বসাই দিব। সো 20 বিয়োগ 50 মাইনাস 20.50, দেন সিগমার মান হচ্ছে, হ্যাঁ এটা কিন্তু পি, হ্যাঁ এটা আবার সিগমা না, 50। দেন যেটা এক্স সেটা হয়ে গেল জেড, এখানে আমরা যদি বিয়োগ করি 24 বিয়োগ 20.50 ডিভাইডেড বাই 3.50, দেন প্রবাবিলিটি অফ, এটা হলো 0 লেস দেন জেড লেস দেন 1। ঠিক আছে, তো এটা হলো আমাদের জেড এর মান 0 থেকে 1 হবে, তার প্রবাবিলিটি বের করতে হবে। তো মাঝখানে বের করার কোনো নিয়ম নাই, তো নর্মালি এটা হচ্ছে বড় থেকে ছোটটা বিয়োগ করতে হবে। সো বড় কত, 1 হচ্ছে বড়, জেড হচ্ছে 0 হচ্ছে ছোট, এই জন্য আমাদের এভাবে বের করতে হবে প্রবাবিলিটি অফ জেড লেস দেন 1 মাইনাস প্রবাবিলিটি অফ জেড লেস দেন 0। হ্যাঁ ঠিক আছে, বড়টার প্রবাবিলিটি থেকে ছোটটার প্রবাবিলিটি বিয়োগ করলে আমরা মাঝেরটুকু পাবো, 0 থেকে 1 এর কতটুকু হবে সেটা বের করতে পারবো। ওকে, তাহলে বোঝা গেল এই পর্যন্ত। জি স্যার তখন আমরা আবার টেবিলে চলে যাব, যেটা দশমিক নাই মানে এর পেছনে আমরা ধরে নিব 2টা শূন্য আছে, আর শূন্যর পেছনে তো না থাকলেও শূন্য থাকবেই। তো আমরা টেবিলে চলে যাব, টেবিলে গিয়ে এই মান বের করবো, 1-এর জন্য কত হয় এবং 0-এর জন্য কত সেটা দেখবো। তো এখন দেখেন 1-এর জন্য কত, হ্যাঁ 1 মানে কিন্তু 1.00, আর 0 মানে হলো 0.00। তাহলে 0.8413 তো আমরা মাইনাস মান বসাইতেছি এখন, পয়েন্ট, সেটা অনেক বড় দেখা যাচ্ছে, 8.8413 মাইনাস মাইনাস 0.5000 0.500। আরেকটা ঠিক আছে,
সো জিরো দিলাম 9, সো বিয়োগ করলে হচ্ছে 0.3413। ঠিক আছে, আমরা ছোট করতে পারি তাহলে দেখাবো সুন্দর। তাহলে এই হলো অ্যান্সার, বুঝা গেছে কিভাবে করতে হবে। স্যার কোশ্চিনে কি স্যার টেবিলটা দেওয়া থাকবে নাকি? কোশ্চেনের টেবিল দেওয়া থাকবে, বললাম তো আপনি প্রিন্ট করে আনতে পারবেন ক্লাসের মধ্যে, পরীক্ষার মধ্যে হ্যাঁ ঠিক আছে স্যার। ফটোকপি করে আনবেন, প্রিন্ট করে আনবেন, আর আবার টেবিলের মধ্যে কিছু লিখবেন না, মানে আপনার নাম আরই লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে বুঝা গেল। স্যার। তাহলে আমরা 6 নম্বর করে ফেললাম, এখন আমরা 7 নম্বরে আছি। সাত নম্বর যেটা হচ্ছে, বলতেছে দ্য বার্ন অ্যান্ড রান ইজ আ ফ্রাঞ্চাইজ ফাস্ট ফুড রেস্টুরেন্ট লোকেটেড ইন দ্য সাউথ ইস্ট, স্পেশালাইজিং ইন হাফ পাউন্ড hamburgers. The planning department of Barn and Run Incorporation reports that the distribution of daily sales for restaurants follows the normal distribution and that the population standard deviation is $3,000. A sample of 40 showed that the mean daily sales to be $20,000. So what is the value of the population mean? What is the base estimate of the value? Develop a 95% confidence interval for the population mean. And would it be reasonable to conclude that the population mean is $25,000? এখানে যেটা বলতেছে যে বার্ন অ্যান্ড রান মানে একটা রেস্টুরেন্ট আছে, মনে করেন সিটি ক্যাফে, তো এখানে হামবার্গার পাওয়া যায়। তো এখানকার যে প্ল্যানিং ডিপার্টমেন্ট, তারা দেখলো যে দেখতে চায় আসলে তাদের প্রতিদিন কেমন গড়ে সেলস হয়। তো তাদের 40 দিন, হ্যাঁ, স্যাম্পল অফ 40 শোজ, মানে 40 দিনে তারা ইয়া নিল এবং বললো যে গড়ে $20,000 সেলস হয়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 3000, মানে কোনোদিন হয়তো 3000 বেশি হয়, কোনোদিন 3000 কম হয় গড়ে, হ্যাঁ, এভারেজ। সেখানে বলতেছে হোয়াট ইজ দ্য পপুলেশন ভ্যালু, সরি পপুলেশন মিন। তো এখানে পপুলেশন মিন কত সেটা আমাদের বলতে হবে, অ্যান্ড হোয়াট ইজ দ্য বেস এস্টিমেট অফ দিস ভ্যালু, এটার বেস এস্টিমেটটা কত সেটা বলতে হবে। অ্যান্ড দেন ডেভেলপ এ 95% কনফিডেন্স ইন্টারভাল বা পপুলেশন মিন, অর্থাৎ একটা কনফিডেন্স ইন্টারভাল দিতে হবে যে পপুলেশন মিনটা আসলে কত থেকে কত হতে পারে, যেহেতু আননোন। তারপর বলতেছে ডেইলি সেলস $25,000 বা $25,000, এটা কি বলা যাবে কিনা। এই উড বি রিজনেবল টু কনক্লুড দ্য পপুলেশন মিন ইজ $25,000, অর্থাৎ প্রতিদিন $25,000 বিক্রি হয়, এটা কি বলা যাবে কিনা সেটা এখন আমাদের বলতে হবে অন দ্য বেসিস অফ দিস ডাটা। অঙ্ক খুবই সহজ, কঠিন কিছু না। হুম। তো প্রথমে আমরা লিখবো আমাদের কি কি দেওয়া আছে, আমাদের সেটা আগে লিখবো। হুম। প্রথমে দেওয়া আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তো সিগমা সমান সমান 3,000 ডলার। দেন স্যাম্পল সাইজ, এটা হলো এন, সো n ইকুয়াল টু 40। আর স্যাম্পল মিন বা পপুলেশন মিন, যেটা স্যাম্পল মিন x বার, সো x বার দেওয়া আছে $20,000, এই ধরনের মধ্যে দেওয়া আছে। তো এখন তো আপনাদের তো আমি থিওরি পড়াই নাই, সো নর্মালি যখন পপুলেশন মিন জানা থাকে না, তখন স্যাম্পল মিনটাকেই আমরা পপুলেশন মিনের এস্টিমেট হিসেবে ট্রিট করে থাকি। সো এই নাম্বার কোশ্চেনে বলছে হোয়াট ইজ দ্য পপুলেশন মিন। তো এই জন্য আমাদের খুবই সিম্পল অ্যান্সার, হ্যাঁ, আমরা খুবই সহজ যদি বলি অ্যান্সার। সো হোয়াট ইজ দ্য পপুলেশন মিন, আমরা লিখবো দ্য পপুলেশন মিন ইজ আননোন। ঠিক আছে, যেহেতু আননোন, দেয়ারফর the sample mean
is an estimate of the population mean. And this is কত? $20,000. ঠিক আছে, যেহেতু পপুলেশন মিন আমরা জানি না, দ্যাটস ওয়াই দিস ইজ আননোন। এই জন্য স্যাম্পলের যে মিনটা ছিল, সরি 20,000, হ্যাঁ $20,000, সেটাই হলো পপুলেশন মিনের এস্টিমেট। হ্যাঁ, আমরা যেহেতু জানি না, এটাই এখন তাকে আমরা এস্টিমেট হিসেবে ধরতেছি, এটাই হলো পপুলেশন মিন। দেন হোয়াট ইজ দ্য বেজ এস্টিমেট অফ দ্য পপুলেশন মিন? তো নর্মালি যে স্যাম্পল মিনটাকে আমরা বেজ এস্টিমেট বলে থাকি। দ্য বেস্ট এস্টিমেট of the population mean of this, of this value is the sample mean, and this is equal to same $20,000. ঠিক আছে, এই হলো 1 নম্বর অ্যান্সার। কি হবে দেওয়া আছে? হ্যাঁ, ঠিক আছে, এতটুকু লিখলে আপনি 10 মার্কস পেয়ে যাবেন। বুঝা গেল? দেন বলছে হোয়াট ডেভেলপ 95% কনফিডেন্স ইন্টারভাল ফর দ্য পপুলেশন মিন। তো এটার ফর্মুলা একটু আছে, এটা আমরা দেখাবো। সো 95% কনফিডেন্স ইন্টারভাল পপুলেশন মিন, ঠিক আছে, ইজ, এটার ফর্মুলা হলো x বার মাইনাস জেড সিগমা বাই √n less than equal to mu less than equal to x bar plus z সিগমা বাই √n। হ্যাঁ, ওই পাশে হলো মাইনাস, এই পাশে হলো প্লাস। ঠিক আছে, x বার মাইনাস জেড, এটা হলো সিগমা বাই √n, দেন লেস দ্যান ইকুয়াল টু মিউ লেস দ্যান ইকুয়াল টু, এদিকে হলো প্লাস। তো যখন আমাদের 95% কনফিডেন্স ইন্টারভাল দেওয়া থাকবে, এটা 95% দেওয়া থাকবে, এটা আপনার লিখে রাখতে পারেন আগেই বা মুখস্থ করে রাখবেন। ফর 95% কনফিডেন্স ইন্টারভাল, জেড সমান সমান হলো 1.96। তো এই মানটা আপনার মুখস্থ করবেন, ঠিক আছে, সেটার মান হবে 1.96। তো এখন আমরা যদি এগুলো মানগুলো বসাই এখানে, আমরা সাদা খাতা তো এইদিকে লিখি আমরা, এর পরের লাইন, আপনার পরের লাইন লিখবেন এইদিকে। তাহলে এক্স বারের মান কত? 20,000। দেন মাইনাস জেড এর মান হলো 1.96, সিগমার মান হলো 3,000, √n, এন এর মান হলো 40, লেস দ্যান ইকুয়াল টু মিউ লেস দ্যান ইকুয়াল টু, এদিকে হচ্ছে 20,000 প্লাস, আচ্ছা এই মানটা আমি সেম, এটা আমি লিখতেছি না এই পাশে, ঠিক আছে, যে 1.96 জেড এবং সিগমা √n, ঠিক আছে, জায়গা নাই। সো আমরা এদিকে এখন যোগ বিয়োগ করবো। সো 20,000 minus 1.96 into 3,000 divided by √40, সেটা হচ্ছে কি, এত বেশি? সেটা হলো 19,007.29, এর মাঝখানে হলো মিউ
আর এই দিকে হলো প্লাস, সিলেট হলো 20,929.71। তাহলে এটা হলো 95% কনফিডেন্স ইন্টারভাল আমরা ডেভেলপ করলাম, যে কত থেকে কত হতে পারে, 19,770 টাকা থেকে বা ডলার থেকে 20,930 ডলার। ঠিক আছে, 95% কনফিডেন্স বা 95% শিওর এত থেকে এত ডলার হবে। তাহলে বোঝা গেল কিভাবে আমরা 95% কনফিডেন্স ইন্টারভাল বের করলাম। হ্যাঁ বলেন, হ্যাঁ না কিছু। স্যার এটা একটু হালকা একটু কনফিউশন আছে এখন আর কি। হ্যাঁ মানে স্যার বোঝা গেছে আর কি, মানে মোটামুটি আর কি। হ্যাঁ, আমরা আবার বলতেছি আমাদের ফর্মুলা হলো দিস: এক্স বার মাইনাস জেড সিগমা রুট ওভার এন মিউ দেন লেস দেন ইকুয়াল এক্স বার প্লাস জেড সিগমা রুট ওভার এন। সো আমাদের জেড এর মানটা আমরা মুখস্থ রাখবো, জেড সমান সমান যদি 95% হয় তাহলে জেড সমান সমান 1.96, এটা আপনাদের মনে রাখতে হবে। আর সিগমার মান এন এর মান আর এক্স বার মতো দেওয়া আছে, so আমরা মান বসাই পার্সেন্টেজ দিব। স্যার চেঞ্জ করলে ডাইরেক্ট স্যার ম্যাথ দিয়ে বের করবো নাকি? মানে এখানে যেমন পার্সেন্টেজ 95%। আমরা সেমি রাখবো, ঠিক আছে, আচ্ছা স্যার ঠিক আছে। আমরা সেমি রাখবো, সো টেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে, আপনারা একটা আপাতত মনে রাখেন। বা আমরা চাইলে যে টেবিলের মধ্যে আছে, এখন টেবিল শেখাইতে গেলে আপনাদের মাথা আবার ঘুরে যাবে, এই টেবিলের মধ্যে নিচে দেওয়া আছে, হ্যাঁ, যে 95% হয় তাহলে এই মানটা হলো এটা, এটার উপর আছে 1.96, তো এগুলা, হ্যাঁ 95% অপোজিট হলো 5%, তো এটা এখন আপাতত শেখাচ্ছি না, ঠিক আছে, আপনার আপাতত মনে রাখেন। ওকে, জি স্যার, জি স্যার। এই জন্য ওইটাই আপাতত হয়ে গেল। তো যাই, এখন এটা হলো, তাহলে আমাদের পেয়ে গেলাম যে আমাদের 95% ইন কনফিডেন্ট এবার আমরা পেয়ে গেলাম, এটাই কিন্তু অ্যান্সার। হ্যাঁ, এই যে 95% বলছে না, ডেভেলপ বা 95% কন্ট্রোল পপুলেশন মিন, সো এটাই কিন্তু অ্যান্সার। এটাই হলো 95% কনফিডেন্স ইন্টারভাল, অর্থাৎ পপুলেশন মিনটা কত থেকে কত পর্যন্ত হতে পারে। তো এত থেকে এত হতে পারে। এখন বলছে লাস্ট কোশ্চেন, would it be reasonable to conclude that the population mean is $25 or $25,000? এখন বলতেছে যে প্রতিদিন বা পপুলেশন মিন কি $25,000 বলা যাবে নাকি যাবে না? যাবে না তো স্যার, কারণ অনেক বেশি ইয়ার মাঝখানে হ্যাঁ, 20,000। যাবে না। আমাদের যদি আমরা 95% শিওর যে পপুলেশন মিন তা 19,770 থেকে বিশ বিশ হাজার হাজার নয়শো নয়শো তিরিশ ডলার যেহেতু এখানে বলছে এত টাকা হবে, আমরা ডাটার উপর বেস করলাম, তাহলে আমরা এটাই লিখবো যে পপুলেশন মিনটা হবে না, সেটাই আমরা এখন লিখতেছি। আহ এটাই আমরা এখানে নিচে লিখবো, কমেন্ট হিসাবে লিখতে পারি, কমেন্ট বা যেটাই হোক যে লিখবেন। লিখতে পারেন নো, we do not be reasonable to put the population mean is $25। কারণ কি? Because the 95% confidence interval for the population mean is 1970.29 to 0.29 to 9 to 9.71 ডলার লিখতে পারেন। ঠিক আছে, তাহলে বুঝা গেল। স্যার
হ্যাঁ, তাহলে পারবেন। জি স্যার, এটা পারবো। হ্যাঁ স্যার পারবো স্যার। আমরা মুছে দিলাম। এই পর্যন্ত হলো আপনাদের সিলেবাস। আপনারা প্রথম এ এ পার্টের প্রথম 3টা পড়বেন, আর বি পার্টের প্রথম 3টা পড়বেন। ঠিক আছে, আমরা 4 নাম্বার 8 নাম্বার আপনাদের তো দিতে হবে না, সেটা আমরা পড়াইতেছি। একটু জটিল আছে, এই জন্য এগুলো আমি সহজগুলো আগে দিছি। ঠিক আছে, জি স্যার। স্যার তারপর আপনার আর কোন ক্লাস নেবেন? না আর কোনো ক্লাস দিব না। আপনার এটা আমি ভিডিও দিয়ে দিব, সো আপনার ভিডিও দেখবেন। যেহেতু রেকর্ড করা হচ্ছে, সো এটা আমি ভিডিও দিয়ে দিব, আপনারা দেখবেন। তারপরে যদি পার্সোনালি আসবেন, যেহেতু ভার্সিটি খোলা আছে, আর আমাকে কল দিয়েও জানতে পারবেন, কোনো ইনফরমেশন জানতে চাইলে বা কল দিয়েও অঙ্ক করতে পারবেন, যদি আপনার সাথে ইনস্ট্রুমেন্ট, বই খাতা বা কোশ্চেন প্লাস ক্যালকুলেটর থাকে তাহলে। আর আমাদের তারা টার্গেট থাকে, যদি 20 তারিখে শুরু হয় তাহলে আমরা 20 তারিখ শুক্রবারে পরীক্ষা নিব, ফর এক্সাম্পল 11টার দিকে। হ্যাঁ, ইভিনিং 2 বাজে একসাথে। ডেতে আপনার মনে হয় 20 জন এন্ট্রি করছেন, আর ইভিনিং এ মনে হয় 2 জন, তো টোটাল 22 জন। এখন রুম পাওয়া গেলে হয়। তো কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার এই আমাদের সংজ্ঞাগুলো তো যেভাবে আছে ইয়াতে দিয়ে দিয়েছেন। বুঝলাম না। আমার নেটওয়ার্ক খারাপ নাকি আপনাদের নেটওয়ার্ক খারাপ? বোঝা যাচ্ছে স্যার এবার? হ্যাঁ, বলেন। স্যার বলতেছিলাম যে সংজ্ঞাগুলা কি তাহলে যেগুলা দেওয়া আছে প্রশ্নের মধ্যে ওগুলাই পড়বো শুধু? প্রশ্নের মধ্যে এগুলো পড়বেন না, আপনাকে যে আমি থিওরি দিছি না, দেখবেন প্রতিটাই কিন্তু সিরিয়াল দেওয়া আছে। হ্যাঁ, 1 নাম্বার প্রশ্নের জন্য প্রথম পার্ট, হ্যাঁ এখানে দেওয়া, ওগুলো পড়বেন, এখান থেকে আসবে। যে থিওরি দিয়ে দিছি না আমি, সো এটা বুঝবেন যে এটা প্রথম প্রশ্নের আনসার আসবে। ঠিক আছে, তো দেখা গেল আমি চাইতে পারি ডেফিনেশন, ডিফাইন প্রবাবিলিটি এক্সপেরিমেন্ট, তো আপনি তখন 2টা লিখবেন। বা চাইতে পারি আউটকাম ইভেন্ট, তখন 2টা লিখবেন। বুঝতে পারছেন? দেন জি স্যার। সেকেন্ড কোশ্চেনের আনসার হলো এটা, যাই থাকুক না কেন আপনি লিখবেন। থার্ড কোশ্চেনের থিওরির জন্য আনসার হলো এটা, ওখানে যাই থাকুক না কেন আপনি 4 পয়েন্ট লিখে দিবেন। 4 নাম্বার কোশ্চেন যদি পড়ায় নাই, এটা আপনার পড়তে হচ্ছে না। দেন 5 নাম্বার হলো এটা। ঠিক আছে, 5 নাম্বারের স্যাম্পলিং মেথড, তো এখানে 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্ট পড়বেন। তারপর আছে 6 নাম্বার হলো এটা, এখানে 6টা পড়বেন। 7 নাম্বারে হলো এটা। ঠিক আছে, আচ্ছা, ঠিক কথা আছে। বুঝতে পারছি? হ্যাঁ, এগুলাই পড়বেন। কোশ্চেন ঘুরাই পেঁচাই যাই থাকুক না কেন, থিওরির জন্য আপনি এই টোটাল 6টা পড়বেন। ঠিক আছে, সিরিয়ালি দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে স্যার। আর কোনো প্রশ্ন নেই? হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, আমরা পড়তে থাকেন। অঙ্কটা করতে গিয়ে কোনো প্রবলেম হলে আমার কাছে আসবেন, যেহেতু সেদিন থেকে অফিস খোলা, বাট প্র্যাকটিস করে আসবেন আর কি। স্যার এক্সাম কি 20 তারিখে হবে? আর যেহেতু আপনারা বলতেছেন 20 তারিখ থেকে, যদি 20 তারিখ হয় তাহলে আমার পরীক্ষাটা 20 তারিখেই হবে। ঠিক আছে, সকাল 11টায়। ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, ঠিক আছে। আর যদি আগে হয় তাহলে কিন্তু আমরা আবার দেখা গেলো যে নেক্সট মঙ্গলবারে নিব। যদি যদি মনে করেন যে শুরু হয়, তাহলে মঙ্গলবারে আমরা এরকম স্যার 2টার আগে দিকে না নিতে নিলে পারবো। ভালো হয় স্যার, 20 তারিখের দিকে নিলেই ভালো হয়। না, এটা তো আমার উপর ডিপেন্ড করে না। এখন যদি এক্সাম সেকশন বলে যে 20 তারিখের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে, তখন কি করবো আমি বলেন? যার ও যদি বলে আচ্ছা। যে হ্যাঁ সারা সারা মাস ধরে নেন, পরের বছর নেন, তাও নিব, কোনো সমস্যা নেই। এটা তো ডিপেন্ড করতেছে হ্যাঁ এক্সাম সেকশনের উপরে। আমরা হ্যাঁ ওই লিমিটের মধ্যে নিবে, যে ডেট দিবে যদি শুক্রবার হয়, কারণ শুক্রবার সকালে আমার কোনো ক্লাস নাই, আবার বিকেলে ক্লাস আছে, যেহেতু আবার ডে সাথে ইভিনিং আছে। এই জন্য আমি সবাইকে একসাথে নিতে যাচ্ছি, যেন 2বার আমাকে গার্ড দেওয়া না লাগে। এবং পরীক্ষা কিন্তু আপনাদের 2 ঘন্টা হবে, হ্যাঁ, কারণ অত কঠিন লাগবে না, দেখবেন যে 1 ঘন্টায় পরীক্ষা শেষ হয়ে যেতে পারে। তারা পড়াশোনা করবেন। ঠিক আছে, জি স্যার। জি স্যার। আগে প্র্যাকটিস করেন, দেন কোনো প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করেন। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে। জি স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম।